50 জন আছে যেহেতু। আচ্ছা, আজকে আমাদের লাস্ট ক্লাস 302। আজকে এক্সপেরিমেন্টের নাম কি বলতো? স্টাডি অফ রেফ্রিজারেশন। হ্যাঁ, স্টাডি অফ রেফ্রিজারেশন। তো আমরা হচ্ছে রেফ্রিজারেশন নিয়ে আজকে কথা বলবো, and why is this important, why are we studying this, things like that. Let's start. Recording in progress. আচ্ছা, তো প্রথমে আসি যে this is based on আচ্ছা, this is based on the Kelvin Planck statement, and এই স্টেটমেন্ট আসলে কি বলে কারো কি মনে আছে? আমি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স একটা স্টেটমেন্ট হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক। কি ছিল এটা? লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যদি আমরা হিট নিয়ে যেতে চাই তাহলে বাহ্যিক কোনো কাজ ছাড়া সেটা পসিবল হবে না। তো এই ভিত্তি করে আমরা রেফ্রিজারেশন আসলে কি, এটা হচ্ছে আমরা Recording in progress. Recording in progress. হিট পাম্পের অবজেক্টিভটা কি? বাইরে থেকে হিট নিয়ে এসে রুমকে মানে হিট করা, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট। অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্যটা হচ্ছে রেফ্রিজারেশন উল্টাটা, এখানে ঠান্ডা করি ওই জায়গায় আমরা হচ্ছে হিটিং করি। না না, হিট পাম্পে অ্যাকচুয়ালি দুইটাই করা হয় আর কি। হিট পাম্পের টার্গেটটা হচ্ছে গরম জায়গাকে হাই টেম্পারেচারে মেনটেন করা, মানে কিউএইচটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিউএইচটা তোমার
টার্গেট, আর রেফ্রিজারেটরে QL টা হচ্ছে টার্গেট অবজেক্টিভ, টার্গেট প্যারামিটার, একই জিনিস। ওকে, আচ্ছা এটা কেন লাগে এটা আসতেছে। এখন এটা হচ্ছে একটু জাস্ট হিস্টোরিক্যাল একটা পার্সপেক্টিভ দেওয়া, বিকজ আমরা ফ্রিজ দেখে অভ্যস্ত, বাট দিস অ্যাকচুয়ালি গভর্ন যে মানুষের যে আমাদের সিভিলাইজেশন এক্সপ্যানশন সর্ট অফ ডিপেন্ডেড অন এবিলিটি টু প্রিজার্ভ ফুড। এবং আজকাল যে এত স্মল অ্যামাউন্ট অফ এগ্রিকালচারাল ফার্ম থেকে আমরা এত হাই আউটপুট পাচ্ছি ফুডের, এবং দ্য ফ্যাক্ট দ্যাট ইটস স্প্রেডিং টু সো মেনি পিপল, that is also dependent on the fact that we can refrigerate our food. So this just gives you a sense of why this is important. And of course, applications, we are familiar with applications, refrigerators, household দেখি, industrially food preservation, বিভিন্ন ধরনের preservation এর কাজে refrigeration principle টা apply হয়, এবং of course air conditioning তো আছে। Okay, so now that we know a bit of the background, let's try and understand the basic components of the system এবং এবং হচ্ছে গিয়ে সাইকেল। তো যাই হচ্ছে প্রথমে যাই আমরা কম্পোনেন্টে। তো রেফ্রিজারেশন সাইকেলে আমরা 4টা বেসিক কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে কন্ডেন্সার, যেখানে সে হিটটা ছাড়বে। তো রেফ্রিজারেট যদি ফ্রিজ চিন্তা করো তাহলে এটা হচ্ছে কিচেনের এয়ারটা, এবং ঠান্ডা স্পেস থেকে সে হচ্ছে হিট নিবে, এবং সেটা হচ্ছে সেই সেকশনটা হচ্ছে ইভাপোরেট, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের খাবারের যে স্পেস। এবং তোমার হচ্ছে আরেকটা আরো দুইটা সেকশন হচ্ছে একটা কম্প্রেসার, যে হচ্ছে রেফ্রিজারেন্টকে কম্প্রেস করে কন্ডেন্সারে পাঠাবে, হ্যাঁ ভেপারটাকে কম্প্রেস করে কন্ডেন্সারে পাঠাবে, ভেপারটা এখানে কন্ডেন্স হবে, লিকুইডটা তারপরে এখানে এক্সপ্যান্ড করবে এবং তার টেম্পারেচার এবং প্রেসার কমবে। এই প্রসেসটা হচ্ছে আমরা জানি এটা জুল থমসন এফেক্ট নামে পরিচিত। আমি এটা নিয়ে এখন ডিসকাশনে যাব না, বাট যেহেতু এটা আমরা পড়ে আসছি এইচএসসি লেভেলে, সো উই নো দিস ইজ দ্য জুল থমসন এফেক্ট, and the the liquid expands and its temperature falls drastically, এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে টেম্পারেচারটা অনেক অনেক লো, এবং সে হচ্ছে তারপরে ইভাপোরেটরে যাবে, ওখানে গিয়ে এই লিকুইডটা ভেপারাইজ হবে। তো ভেরি সিম্পল আইডিয়া। এখন এখানে দুইটা ফ্লুইড অ্যাকচুয়ালি ইনভলভ। একটা তো হচ্ছে যে সাইকেলে ঘুরতেছে, সেটার নাম হচ্ছে রেফ্রিজারেন্ট, যে হচ্ছে এই প্রসেসের থ্রু যাচ্ছে বারবার। আরেকটা হচ্ছে কুলিং ফ্লুইড। কুলিং ফ্লুইডটা হচ্ছে কুলিং ফ্লুইড ঠিক বলবো না, যে ফ্লুইডের সাথে সে হচ্ছে হিট এক্সচেঞ্জ করতেছে। সো দ্যাটস নট এ কুলিং ফ্লুইড। হিট এক্সচেঞ্জের জন্য যে ফ্লুইডটার সাথে সে হিট ট্রান্সফার করছে তার। তো ইন দিস কেস দিস ইজ এয়ার। এয়ার থেকে সে হিট নিচ্ছে, ঠান্ডা এয়ার থেকে আবার গরম এয়ারে সে হিট ছাড়তেছে। So the heat exchange fluid is air, আর মাঝে মধ্যে it can be some liquid, এবং আমাদের এক্সপেরিমেন্টে ইটস ওয়াটার, কুলিং ওয়াটার বলি লিকুইড। তার মানে আমরা যখনই একটা রেফ্রিজারেশন সিস্টেম চিন্তা করব, আমরা চিন্তা করব যে একটা রেফ্রিজারেন্ট আছে যে হচ্ছে প্রসেসের থ্রু যাবে, আর একটা ফ্লুইড আছে যার সাথে সে হিট এক্সচেঞ্জ করবে। ঠিক আছে, তাহলে আমাদের কম্পোনেন্ট সম্পর্কে একটা আইডিয়া হলো। এখন আমরা যাই যে আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট ঠিক না, যেটা হচ্ছে যে রেফ্রিজারেটরকে আমরা ক্লাসিফাই করি কিভাবে। আমরা ক্লাসিফাই করি, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কুলিং, আমরা কুলিং লোডটা দিয়ে ক্লাসিফাই করি, এবং কুলিং লোডটা মেজার করা হয় ইন টানস। তো এই টান আবার আগের ওই টান না, মানে সিমিলার ইন আইডিয়া, বাট what this signifies is that একটা ফ্রিজের যদি ক্যাপাসিটি 1 টন হয়, তার মানে সে হচ্ছে 24 ঘন্টায় 1 টন অফ লিকুইড ওয়াটারকে আইসে কনভার্ট করে। তো একটা আমাদের হাউসহোল্ড ফ্রিজের ক্যাপাসিটি হচ্ছে 3 টন, তার মানে সে হচ্ছে 3 টনস অফ লিকুইড ওয়াটারকে 24 ঘন্টায় কনভার্ট করতে পারে।
এবং the energy requirement is this. So this gives you an idea of the energy requirement of the fridge. Okay, so let's now talk about the thermodynamics. এটা হচ্ছে গিয়ে, এটা বলো তো কি, ফ্রিজে দেখছো? এটা কেউ দেখছো তো? অবশ্যই। এটা কি বলো? ইভাপোরেটর, না, এটা ইভাপোরেটর, কন্ডেন্সার না? কন্ডেন্সারের কয়েল। এই যে নিচে দেখতেছো, এটা হচ্ছে কম্প্রেসর। এই যে এই জিনিসটা। আচ্ছা, এখন আসি, আমরা এইসব পেপার কম্প্রেশন সাইকেল, র্যাঙ্কিং সাইকেল, এগুলো অনেক সাইকেল পড়ে আসছি, রাইট? রেফ্রিজারেশনের জন্য যে সাইকেলটা ইউজ হয় সেটাকে বলা হয় ভেপার কম্প্রেশন সাইকেল, এবং এটা হচ্ছে আইডিয়ালটা, অ্যাকচুয়ালটা ইজ ডিফারেন্ট সাইক্লিক। সো ওয়েলকাম টু দ্যাট এরিয়া। আচ্ছা, এটা কি কারো মনে আছে? আমরা রিসেন্টলি এটা পড়েছি। হ্যাঁ, তাহলে বলো তো কি? টেম্পারেচার এনট্রপি ডায়াগ্রাম। হ্যাঁ, টেম্পারেচার এনট্রপি ডায়াগ্রাম, বাট এটা তো রেফ্রিজারেশন সাইকেলে, তো প্রত্যেকটা সেকশন কোনটা কোন ইউনিটের জন্য, মানে কোন? ম্যাম 4 থেকে 1 হ্যাঁ ইভাপোরেটর এখানে কিছু হিট নেবে, দেন হ্যাঁ 1 থেকে 2 হচ্ছে এখানে কম্প্রেসরের কাজ হবে, আর হ্যাঁ 2 থেকে 3 এখানে ম্যাম কন্ডেন্সার মানে হিটটা ছেড়ে দিবে, এন্ড দেন 3 থেকে 4 থ্রোটল ভালভের মধ্যে থেকে আর কি এক্সপেনশন হবে। গুড। সো দিস ইজ, দ্যাটস ইট আর কি। তো নর্মালি হচ্ছে এইটা আইসেন্ট্রপিক এক্সপ্যানশন, এটা হচ্ছে গিয়ে যদি টারবাইন ইউজ করো তাহলে এটা হবে, বাট আমরা ইউজ করি হচ্ছে ভালভ, থ্রটলিং ভালভ ইউজ করি। থ্রটলিং ভালভে হচ্ছে জিনিসটা এরকম হয়, থ্রটলিং ভালভেরটা হচ্ছে আইসেন্থালপিক এক্সপ্যানশন, মানে এনথালপি কনস্ট্যান্ট থাকে বাট এন্ট্রপি চেঞ্জ হয়। এন্ট্রপি চেঞ্জ হওয়া মানে এটা একটা ইরিভার্সিবল প্রসেস। আচ্ছা, আর এই যে ড্যাশ লাইন দেখতেছো, এটা যদি আমরা টারবাইন ইউজ করতাম এক্সপ্যানশনের জন্য তাহলে ড্যাশ লাইন পাইতাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি টারবাইন ইউজ করতে পারতাম তাহলে তো আমার, দেখো, এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ মোর, সো আই শুড বি ইউজিং দ্য টারবাইন। তাহলে আমরা টারবাইন কেন ইউজ করতেছি না, বাল্ব কেন ইউজ করতেছি? ম্যাম টারবাইন ইউজ করা এখানে মানে আমার জন্য ফিজিবল না, কারণ এটা টু ফেজ রিজনে আসতেছে, তো টারবাইন ব্লেড গুলা এগুলা হচ্ছে মানে ইয়ে হবে, মানে নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য ইউজ করবে না। ম্যাম আরেকটা কথা, এখানে যে থ্রটলিং প্রসেস ম্যাডাম তো হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস, তো এটা তো আইসেন্থালপিক হওয়ার মানে আইসেন্ট্রপিক হওয়ার কথা। না, এটা আইসেন্থালপিক হয়, আমি যতদূর মনে আছে আমার। জি দেখো, ম্যাম, মানে পরে মানে ক্যালকুলেশন করলে আইসেন্থালপিকই হবে, কিন্তু মানে এমনি ম্যাম কিউ ইকুয়াল টু 0 হয়েই আইসেন্থালপিকটা করা হয় আমার মানে মনে আছে যতদূর আর কি। মানে থার্মো ওয়ানে করা হয়েছিল আমাদের এগুলা। না না, ডেল্টা এস জিরো হলে তোমার কি না, আইসেন্ট্রপিক না? ম্যাম মানে সম্পূর্ণ থ্রটলিং প্রসেস আমরা কিউ ইকুয়াল টু 0, তারপর সবকিছু 0 ধরেই করি, তারপর আলটিমেটলি এটা ইরিভার্সিবিলিটিস এর কারণে এদিকে হচ্ছে আমার মানে এস এর দিকে হচ্ছে সরে আসে, যেটা ফ্লুইড ফ্রিকশনের কারণে হয়। এমনি ম্যাম আইসেন্থালপিকে এটা ডেল্টা এইচ ইকুয়াল টু 0ই হয়। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি তুমি আইডিয়াল থ্রটলিং প্রসেস পাবা না। তো জি অ্যাকচুয়ালি ম্যাম। তুমি এই জিনিসটা পাবা সব সময়। তো হ্যাঁ, ও যেটা বললো যে টারবাইন এই কারণে ইউজ হয় না, কারণ তুমি টু ফেজ লিকুইড দেখো এই জায়গায় পাচ্ছ, তার মানে তোমার কিছু ভেপার আছে কিছু লিকুইড আছে। এবং আসলে চিন্তা করো, একটা টারবাইন একটা বিশাল জিনিস। এখন টারবাইন তুমি হচ্ছে কি একটা ফ্রিজের সাথে সবসময় টারবাইন কানেক্টেড থাকবে? অবভিয়াসলি না। সো দ্যাটস ওয়াই উই ডোন্ট ইউজ টারবাইনস, বিকজ ইটস কমপ্লেক্স। উই ইউজ দ্য থ্রটলিং ভালভ। এখন থ্রটলিং ভালভের ইরিভার্সিবিলিটি থাকার কারণে ওভারঅল প্রসেসটা, এগুলা রিভার্সিবল যদি হয়ও, মানে আইডিয়াল হয়ও, এই পার্টটা আইডিয়াল না থাকার কারণে টোটালি একটা আইডিয়াল প্রসেস না। এগুলা জাস্ট এক্সট্রা কথাবার্তা, নাথিং রিয়েলি ইম্পর্টেন্ট হিয়ার। The idea is যে we use a throttling valve instead of turbine. Now, ম্যাম হুম, একটু আগে আমরা দেখলাম যে থ্রোটলিং ভালভে প্রেসার এন্ড টেম্পারেচার অনেক ড্রপ করে আর কি, তারপরে এনথালপি কেমনে কনস্ট্যান্ট থাকে? এটা হচ্ছে যতদূর মনে আছে এটা ক্যালকুলেশনের ভিত্তিতে আসছিল। আম, এখন এটা, আচ্ছা, প্রেসার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, বাট তোমার কিউ তো কোনো হিট তো ট্রান্সফার হচ্ছে না, সে কিউ ইজ জিরো, ডেল্টা এইচ ইজ জিরো। ওকে, সো এখন ডেল্টা এইচটা জিরো হচ্ছে
আমার দেখতে হবে, আমার থার্মোডাইনামিক্স ঠিক মনে নেই, আমার জাস্ট মনে আছে যে এটা আইসেনথ্যালপিক ছিল। ম্যাম এখানে ছিল ওই যে আমরা যে ইউজটা করছিলাম এনার্জি হ্যাঁ ব্যালেন্সে, বলো। ডেল্টা এইচ হ্যাঁ প্লাস ডেল্টা ইকে প্লাস ডেল্টা ইপি হ্যাঁ ইকুয়াল হ্যাঁ টু কিউ প্লাস ডাব্লিউএস। তো ম্যাম কিউও হ্যাঁ হ্যাঁ জিরো, ডাব্লিউএস এ জিরো, ডেল্টা ইপিও জিরো, ডেল্টা ইকিউও জিরো। তো ম্যাম হ্যাঁ ডেল্টা এইচ যদি জিরো হয় তাহলে এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু হয় প্রসেসটাতে। হ্যাঁ হ্যাঁ এনথালপি সেম দেখে আইসেনথ্যালপিক। ও বলতেছে যে প্রেসার টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে, তাই কেন এনথালপি তো চেঞ্জ হওয়ার কথা, ওটার কথা বলতেছি। আচ্ছা, এটা থার্মোডাইনামিক্স এর বইয়ে আছে, আহ জুল থমসন একটা চ্যাপ্টার আছে, ওটাতে দেখে নিতে পারো। এটা এখানের জন্য আসলে খুব নেসেসারি না। আচ্ছা, তো এখন আসি যে আমরা সিওপি একটা মেজারমেন্ট, এটা হচ্ছে এফিসিয়েন্সি মেজারমেন্ট না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ইটস আ ওয়ে অফ লেটিং আস নো যে দ্য পারফরমেন্স অফ দ্য রেফ্রিজারেটর। তো সিওপি আমরা কিভাবে মাপি? সিওপিটা হচ্ছে যে ডিজায়ার্ড আউটপুট বাই রিকোয়ার্ড ইনপুট। তো তোমার যদি কুলিং রেফ্রিজারেটরে আমাদের ডিজায়ার্ড আউটপুট হচ্ছে কুলিং এফেক্ট, তো কিউএল ডিভাইডেড বাই কতটুকু কম্প্রেসরের ওয়ার্ক ইনপুট হচ্ছে, দ্যাট ইজ ইয়োর রেফ্রিজারেটরস সিওপি। আর হিট পাম্পের সিওপি হচ্ছে কিউএইচ বাই আবি নেট। আচ্ছা, তো এখন আসি এই সাইকেল তো পড়লাম আমরা। এখন এটা একটা প্রশ্ন যে সিওপি কি গ্রেটার দেন 1 হতে পারে, বলো তো। এটাও পড়ে আসছে। And always greater than one. হ্যাঁ, Greater than 1. ওকে। So when you get a COP less than 1, then that is problematic. Okay. Now, actual cycles we get a lot of non-ideality, এবং এগুলোর major reason হচ্ছে friction, and there are other reasons as well, and I'm sure you've read about this. So actually cycleটা খুবই এরকম complicated আসে, এবং এই রিজন গুলোর কারণে হচ্ছে গিয়ে আমাদের ডেটা দেখবা অনেক উল্টাপাল্টা ভ্যালুজ আসে। So talk about these non-idealities when you discuss your data. I'm just দেখাচ্ছি to show you that this is actually what is happening. এটা একটা question to think about যে কার্নোটের একটা রেফ্রিজারেশন সাইকেল ছিল which is straight like this. এটা কেন ইউজ হয় না, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, বা থিঙ্ক অ্যাবাউট দিস। এটা তো ইউজ করতে পারতাম কার্নোটের সাইকেলটা, এই সাইকেলটা কেন ভ্যালিড না, আইডিয়াল কেস ফর দ্য রেফ্রিজারেটর। আচ্ছা, এখন আসি মেইন আমাদের এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপারে। তো একটা রেফ্রিজারেটরের কিছু পারফরমেন্স ফ্যাক্টরস আছে which we always want to increase COP, right? Because increasing COP মানে it will absorb either more heat. So for one, it will keep the space cooler. এটা হইতে পারে, অথবা the work input will be lower. So of course work input যদি compressor যদি বেশি কম পাওয়ার লাগে কম্প্রেসরকে অপারেট করতে, তাহলে তো আমার কস্ট কমে যাচ্ছে। তো this is my target, that let's try to increase COP. How can we do that? আমরা যদি কন্ডেন্সার টেম্পারেচারটাকে কমাই তাহলে COP বাড়বে। তুমি সাইকেলে যদি চিন্তা করো, তোমার যদি কন্ডেন্সার টেম্পারেচার কমে, তোমার ওভারঅল কিন্তু এই সেকশনটা কমে যায়, ওয়ার্ক ইনপুটটা কমে যায়। সো দ্যাটস ওয়ান। আরেকটা হচ্ছে কম্প্রেসরের প্রেসার রেশিও। প্রেসার রেশিও আমাদের যত কম হবে তত ভালো। প্রেসার রেশিওটা আসলে কি? প্রেসার রেশিও হচ্ছে কম্প্রেসরের ডিসচার্জ প্রেসার আর ডিভাইডেড বাই কম্প্রেসর ইনলেট প্রেসার। এখন এটা যত কম হয় তত ভালো, কারণ হচ্ছে তোমার যে কম্প্রেসর থেকে যে ভেপারটা বের হবে তার টেম্পারেচারটা, এটাকে বলে ডিসচার্জ টেম্পারেচার, এটা কম হবে। Okay? So that's also useful for improving the COP. ম্যাম, হ্যাঁ
বলো। কম্প্রেসর থেকে যেটা বের হয় ওটা ডিসচার্জ টেম্পারেচার যদি কম হয় তাহলে তো সারাউন্ডিংস এর সাথে কম ডিস্টেন্স থাকবে আর কি, তাহলে তো হিট ফ্লোটা কম হবে। হ্যাঁ, তো হিট তো কম হলে তো আমার খারাপ না। আপনি কি খারাপ বলছেন? মানে কম্প্রেসরের প্রেসার রেশিও দ্বারা চিন্তা করি। তুমি চাও ডিসচার্জ টেম্পারেচারটা কম হোক, যে ভেপারটা বের হবে তার ডিসচার্জ টেম্পারেচার তুমি চাও হচ্ছে আহ কম হবে। কারণ হচ্ছে তুমি ওর যদি ডিসচার্জ টেম্পারেচারটা কম হয় তাহলে হচ্ছে ওর স্যাচুরেশন প্রেসারটা কম। তো তোমার হচ্ছে গিয়ে স্যাচুরেশন প্রেসার যদি কম হয় তোমার কিউএলটা কম হয়, রিলেটেড টু স্যাচুরেশন প্রেসার। না সরি সরি, কি বলছি, ডিসচার্জ টেম্পারেচার যদি লোয়ার হয় তাহলে হচ্ছে এগুলাতে আমিও নিয়ে পারবো কিন্তু। এক সেকেন্ড। আচ্ছা, এটা জানি কি ছিল আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। এক second, আগে আমরা এটাতে আসি। ইভাপোরেটর টেম্পারেচারও তুমি হায়ার চাও তাহলে তোমার সিওপিটা বাড়বে। এখন এটাতে তেমন একটা কন্ডেন্সার টেম্পারেচার, কম্প্রেসর, প্রেসার রেশিও, আমি এটা কেন মিক্স আপ করে ফেলছি আমি চিন্তা করে বলতে পারলাম। আচ্ছা, এখন আসি যে এই ফ্যাক্টর গুলাকে কুলিং ওয়াটারের ফ্লো রেট এবং টেম্পারেচার দিয়ে এই ফ্যাক্টর গুলা চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায়? তোমার যদি রেফ্রিজারেন্ট লোড লিকুইড করে তুমি ম্যাম কাটা কাটে আসতেছে তো। ম্যাম আপনার কথা বুঝি নাই, কেটে কেটে আসছে। অবস্থা। জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো তোমার হচ্ছে এই ফ্যাক্টর গুলাকে আমরা চেঞ্জ করতে পারি কুলিং ওয়াটারের ফ্লো রেট এবং টেম্পারেচার দিয়ে, মানে কুলিং ফ্লুইডের ফ্লো রেট এবং টেম্পারেচার। কিভাবে চেঞ্জ করব? ধরো তোমার যদি রেফ্রিজারেন্ট লোড সেম থাকে, মানে তোমার যদি একই ম্যাস অফ রেফ্রিজারেন্ট সার্কুলেট করে, ওটা তো আসলে চেঞ্জ হচ্ছে না, ইউজুয়ালি চেঞ্জ করা হয় না। সো ফর দ্য সেম লোড তুমি যদি লিকুইডের ফ্লো রেটটা কমাও তাহলে হিট ট্রান্সফার রেটটা কমে যাবে এবং তোমার সিওপিটা কমে যাবে। ঠিক আছে, মানে কিউএলটা কমে যাবে, তোমার সিওপি কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যদি ফ্লো রেট কনস্ট্যান্ট রাখো, মানে তুমি যদি চিন্তা করো যে হাউস হোল্ড রেফ্রিজারেটর, সেখানে তো এয়ার এর ফ্লো রেটে চেঞ্জ করার কোনো উপায় নেই। বাট ওটা যদি তুমি টেম্পারেচারটা চেঞ্জ করতে পারো, ইফ ইট ইজ কুলার, তাহলে তোমার সিওপিটা বাড়ে বিকজ কনডেনসিং প্রেসারটা কমে। বাট ওটা যদি বেড়ে যায় তাহলে ইটস আ প্রবলেম। তোমার যদি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে সিওপিটা কমে যায়। ওকে, এখন আচ্ছা আমাদের প্রেসার হ্যাঁ, রেশিও কি কম রাখা হয় যাতে আমার ওয়ার্ক ইনপুটের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়? প্রেসার রেশিও, হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। থ্যাংক ইউ। প্রেসার রেশিওটা ওয়ার্ক ইনপুটটা তোমার কম হয়, হ্যাঁ। এর জন্য হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে ডিসচার্জ টেম্পারেচারটা লোয়ার, ডিসচার্জ টেম্পারেচারটা লো হইলে তোমার ব্লেডস গুলা ভালো থাকে, যে কম্প্রেসারের ব্লেড থাকে ওগুলা ভালো থাকবে। আর হ্যাঁ, তোমার ওয়ার্ক ইনপুটটা তখন কম হবে। ওই দিক দিয়ে তোমার হচ্ছে সিওপি চেঞ্জ হচ্ছে। ইটস অলসো রিলেটেড টু দ্য স্যাচুরেশন প্রেসার, ওই জিনিসটা আমার মনে পড়তেছে না এখন, ওটা আমি দেখবো না। আচ্ছা, এখন আসি যে আমাদের এক্সপেরিমেন্টের কি কি অবজেক্টিভ। আমাদের এক্সপেরিমেন্টের অবজেক্টিভ হচ্ছে ভেরি সিম্পল। আমরা হচ্ছে সাইকেলটাকে দেখবো ভিজুয়ালি, কিভাবে রেফ্রিজারেন্ট চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে। এবং আমরা একটা কুলিং, আমাদের এখানে কুলিং ফ্লুইড হিসেবে আমরা বলছি লিকুইড ওয়াটার ইউজ করব। আমাদের দুইটা, একটা কন্ডেন্সার আছে, একটা ইভাপোরেটর আছে, এবং এখানে কয়েলস আছে। এই কয়েলের থ্রু আমরা লিকুইড ওয়াটার পাঠাবো।
ইভাপোরেটরে এই লিকুইড ওয়াটারের কাজ হচ্ছে আমার রেফ্রিজারেন্টকে ভেপারাইজ করা, আর কন্ডেন্সারে এই লিকুইড ওয়াটারের পারপাস হচ্ছে তার থেকে হিট নেওয়া, মানে তাকে কন্ডেন্স করতে সাহায্য করা। ওকে, এখন হ্যাঁ, তারপরে বলছে স্যাচুরেশন প্রেসার স্যাচুরেশন টেম্পারেচার রিলেশনশিপ কার, রেফ্রিজারেন্টের। আমরা জানি যে এই সিস্টেম গুলাতে আমরা অ্যাসিউম করে নেই যে এই কন্ডেন্সার এবং ইভাপোরেটরে ও হচ্ছে জাস্ট লেটেন্ট হিট দিচ্ছে বা নিচ্ছে, কে, রেফ্রিজারেন্ট, নট লিকুইড ওয়াটার। সো লেটস বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। রেফ্রিজারেন্টের এখানে ওর যা প্রেসারটা ওটা হচ্ছে স্যাচুরেশন প্রেসার, এখানেও সেম। আর স্যাচুরেশন প্রেসারে থাকা মানে টেম্পারেচারটাও স্যাচুরেশন টেম্পারেচার। আমরা এগুলো মাপবো, স্যাচুরেশন টেম্পারেচারটা মাপবো এবং সেখান থেকে আমরা স্যাচুরেশন প্রেসার বের করবো। আচ্ছা, আরেকটা যেটা আমরা দেখবো যে আমরা যদি কুলিং ওয়াটারের ফ্লো রেটটা চেঞ্জ করি তাহলে আমাদের এই প্যারামিটার গুলো কিভাবে চেঞ্জ হয়, টেম্পারেচার, তারপর হিট ট্রান্সফার, দিস থিংস, এটা দেখবো। আরেকটা দেখবো যে আমরা প্রেসার রেশিও যদি চেঞ্জ করি তাহলে আমাদের পারফরমেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং আমরা যখন ফ্লো রেট চেঞ্জ করি এই প্রেসারটা চেঞ্জ হয়। সো প্রেসার ইজ সর্ট অফ রিলেটেড টু দ্য কি বলতেছিলাম জানি, ফ্লো রেট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা ওভারঅল হিট ট্রান্সফার, এটা তো একটা আসলে একটা হিট এক্সচেঞ্জার, লিকুইড ওয়াটার থেকে হিট নিচ্ছে, লিকুইড ওয়াটারকে হিট দিচ্ছে। তো এই একটা হিট এক্সচেঞ্জার গুলার আমরা হচ্ছে গিয়ে ওভারঅল হিট ট্রান্সফারটা বের করবো। তোমরা কি হিট এক্সচেঞ্জার শেষ করে ফেলছো? না ম্যাম, হিট এক্সচেঞ্জার আমাদের এখনো পড়ানো হয় নাই। আচ্ছা, তাহলে একটু ধারণা দিব আমি, কারণ ইনডেপথে যাওয়া আসলে সম্ভব না। আচ্ছা, তো এখন আসি, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। এটা হচ্ছে ইভাপোরেটর, এটা হচ্ছে ইভাপোরেটরের প্রেসার গেজ, এটা হচ্ছে কন্ডেন্সারের প্রেসার গেজ। এবং তোমাদের ল্যাব ম্যানুয়ালের ছবি আছে, সো ইফ ইউ হ্যাভ দ্য ল্যাব ম্যানুয়াল ইন ফ্রন্ট অফ ইউ, ওটা ওপেন আপ করো, সো ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এন্ড দিস ইজ দ্য কন্ডেন্সার। এই কয়েল গুলার থ্রু কি যায় বলতো? রেফ্রিজারেন্ট। না, কয়েলে যাচ্ছে ওয়াটার। ইভাপোরেটর না, ভিতরে তো রেফ্রিজারেন্ট যাওয়ার কথা, কয়েলের ভিতরে। কয়েলের ভিতরে রেফ্রিজারেন্ট যাচ্ছে না, কয়েলের ভিতরে হচ্ছে লিকুইড যাচ্ছে। মানে এটা তো আসলে ওর তো তোমার চেম্বারে তুমি রাখবা তোমার রেফ্রিজারেন্টটা, দুইটা চেম্বারে রেফ্রিজারেন্ট থাকবে, ওয়াটারটাকে তুমি সার্কুলেট করাবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আমাদের এই সেকশনটাতে হচ্ছে এটা একটা ফ্লোট, ফ্লোটের সাথে কানেক্টেড হচ্ছে আমার এক্সপ্যানশন ভালভ। আর এই যে দুটো দেখতেছো রোটামিটার, এটা হচ্ছে ইভ্যাপোরেটরের ফ্লো রেট মাপার জন্য, কার ফ্লো রেট, কুলিং ওয়াটারের, আর এটা হচ্ছে কন্ডেন্সারের যে কুলিং ওয়াটারের ফ্লো রেট। এবং এই যে ভালভ গুলো দেখতেছো, এই ভালভ গুলো অ্যাডজাস্ট করলে আমাদের ফ্লো রেটটা চেঞ্জ হয়। আমাদের টার্গেট হচ্ছে আমরা ইভাপোরেটরের ফ্লো রেট চেঞ্জ করব না, আমরা হচ্ছে কন্ডেন্সারে ফ্লো রেটটা চেঞ্জ করবো, চেঞ্জ করে করে আমরা পারফরমেন্সের বিভিন্ন প্যারামিটার মেজার করব এবং তারপরে ক্যালকুলেশন করব। আচ্ছা, এখন এখানে পাঁচটা আসলে একটু কমপ্লিকেটেড। ব্যাপারটা হচ্ছে দিস ইজ, এই ভিতরে হচ্ছে কম্প্রেসরটা, পিছনের দিকে হচ্ছে কম্প্রেসর। ওকে, তো মেইন লাইনটা আমি দেখাচ্ছি, আর একটু ছবি দেখাই তারপর বোঝা যাবে। হ্যাঁ, এখানে আসি, এই ছবিটা খুবই সুন্দর, এক্স্যাক্টলি এখানে কি কি আছে বোঝা যাচ্ছে। তো এখানে দেখো দুইটা লাইন,
a bit complicated. This is the refrigerant line. Okay, so পুরো লাইনটাকে ট্রেস করি। জাস্ট এই লাইন খেয়াল করো, রেড যে মার্ক করা, দিস ইজ দ্য রেফ্রিজারেন্টের সাইকেলটা। হ্যাঁ, মানে তোমার প্রথমে হচ্ছে কম্প্রেসারে আমরা চার্জটা দেই যখন আমরা এক্সপেরিমেন্ট শুরু করি, তারপরে এই সাইকেল চলতে থাকে। তো কম্প্রেসার থেকে সে বের হবে, কম্প্রেস হবে, হয়ে সে কন্ডেন্সারে যাবে, কন্ডেন্সারে সে হচ্ছে গিয়ে কন্ডেন্স করবে। একটা পার্টিকুলার লেভেল রিচ করার পরে এই ভালভটা ওপেন হবে, ভালভটা ওপেন হলে এখানে ইট উইল বি থ্রটল, থ্রটল করলে সে হচ্ছে গিয়ে তখন ইট উইল, দিস টু ফেজ লিকুইড উইল গো টু দ্য evaporator. Evaporator গিয়ে vaporize হবে, this liquid is entirely the refrigerant. It will vaporize, and once it vaporizes, it will again travel up along this line, get compressed and so on. এই সাইকেল কি বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। এখন আমরা আসি পানির লাইন। তো ওয়াটারের লাইনটা হচ্ছে বাদ বাকি যে সব লাইন দেখতেছো এটা ওয়াটারের লাইন। এখন ওয়াটারের লাইনটা আসলে একটু কমপ্লিকেটেড। ইনলেটে এদিকে যাবে এবং একই ইনলেট হচ্ছে পার্ট অফ ইট তোমার ইভাপোরেটরে যাবে থ্রু দ্য ফ্লো মিটার। এটা হচ্ছে ইভাপোরেটরের ইনলেট, এবং এই কয়েল পিছনের দিকেও কয়েল আছে, তো কয়েলের থ্রু সে হচ্ছে নিচে নিচে যাবে, ওকে, এবং সে দিক দিয়ে বের হবে। সে হিট দিয়ে ছেড়ে বের হবে, রাইট নাকি রং? evaporated vapor, it gets vaporized, so it absorbs heat. Sorry, it releases heat. The water releases heat. তারপরে এদিক দিয়ে বের হইলো, বের হয়ে সে দিক দিয়ে বেরো যাবে, শেষ। একটা সাইকেল ইভাপোরেটর ওয়াটার সাইকেলের কাজ এখানে শেষ। আর তোমার কন্ডেন্সারের পানিটা, সেও হচ্ছে সেম পানি, ইনলেটের পানি, একইভাবে ট্রাভেল করবে ফ্লো মিটারের থ্রু, বের হবে, বের হয়ে সে হচ্ছে আবার কয়েলের থ্রু উপরে উঠবে, এবং তারপরে সে গরম হয়ে, যেহেতু সে হিট নিয়ে নিছে, গরম হয়ে সে ড্রেনের থ্রু বেরোয়। এরা আবার এটার সাথে কানেক্টেড নেই, এখানে বাল্ব আছে। এটা কি বুঝছো? ওয়াটারের পার্টটা ইজি। জি ম্যাম। আচ্ছা, আর এদিকে হচ্ছে প্রেসার। কি মাপতেছি? কার প্রেসার? রেফ্রিজারেন্টের প্রেসার ইনসাইড দ্য ইভাপোরেটর। তার মানে এটা আমাদের পি স্যাট দিচ্ছে, গেজটা দিচ্ছে। অ্যাকচুয়ালটা তো তোমার হচ্ছে অ্যাটমসফিয়ারের সাথে অ্যাড করে, আর এটা দিচ্ছে তোমার কন্ডেন্সার প্রেসার, বলতে ভিতরে যে প্রেসারটা। আচ্ছা, আরো হাবিজাবি অনেক লাইন আছে, অয়েল রিটার্ন লাইন, এগুলো নিয়ে আমাদের তো মাথা ঘামানোর দরকার নেই। এই বাল্বটা ক্লোজ থাকবে। এটা হচ্ছে another way of charging into the evaporator, but we're not concerned with this. আর কি আছে? ভেন্টের এক একটা লাইন আছে, সো দ্যাট প্রেসার খুব যেন বিল্ড আপ না করে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তেমন একটা, ওটাও বন্ধ থাকে, ক্লোজ। আচ্ছা, এখন আসি এক একটা বিভিন্ন টেম্পারেচারের পয়েন্ট দেখতেছো, এগুলো সব মেজারমেন্টে আমাদের লাগবে। আসি তাহলে, প্রথমে হচ্ছে T7টা কম্প্রেসারের আউটলেট প্রেসার, মানে আউটলেট টেম্পারেচার, ডিসচার্জ টেম্পারেচার। রেফ্রিজারেন্ট, একটা লাল কালি দিয়ে রেফ্রিজারেন্ট, এবং লেখা আছে আমাদের ম্যানুয়ালে, ইটস রিটেন কোনটা কিসের। আমি জাস্ট একটু বলতেছি আর কি। T5টা হচ্ছে রেফ্রিজারেন্টের, মানে এটা হচ্ছে ইভাপোরেটরে যে টি স্যাট। T6টা হচ্ছে কন্ডেন্সারের টি স্যাট, মানে স্যাচুরেশন টেম্পারেচার। আর কোনো কি টেম্পারেচার আছে? হ্যাঁ, আচ্ছা, T8টা আইদার এখানে, এটা হচ্ছে কন্ডেন্সার টেম্পারেচার, এটা হচ্ছে কন্ডেন্সড লিকুইড টেম্পারেচার। Ideally, T8 should be equal to T6, but for many reasons they are slightly different.
এখন 88টা হচ্ছে কি আইদার এখানে একটা থার্মোমিটার থাকে, সেটা দিয়ে মাপা যায়, এই জায়গায় একটা থার্মোমিটারের লাইন আছে, অথবা এই জায়গায় হচ্ছে এটা থার্মোকাপলের সাথেও কানেক্টেড থাকে, তো এইখানে রিড আউট করে এই যে। So T8 is also sort of this. Okay. This is all about the refrigerant এবং সিস্টেমটা। বাদ বাকি যে ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ওয়াটারের জন্য। তো এটা বুঝতেছই যে এগুলো হচ্ছে ইনলেট টেম্পারেচার, সরি এগুলো আউটলেট টেম্পারেচার, এবং এগুলো হচ্ছে ইনলেট টেম্পারেচার। These are out. আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা সেট আপ তো মোটামুটি বুঝছি। এখন আমরা আসি এক্সপেরিমেন্টে, ওটার জন্য ভিডিওটা ছাড়তে হবে। এখানে আনি ভিডিওটা ছাড়তেছি। Recording stopped. Recording in progress. Recording stopped. আসলে অন্য কম্পিউটারে তো এর জন্য একটু ঝামেলা হচ্ছে, bear with me. সাউন্ডটা কেন শোনা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। Recording in progress. ভিডিওটা আচ্ছা, সো দিস ইজ দ্য ইউনিট, এন্ড আমি ভিডিওটা দিয়ে দেবো, এটা অনেক লম্বা ভিডিও। তো এইটা হচ্ছে গিয়ে যে ভালভটা, যে লাইনটা হচ্ছে গিয়ে তোমার কম্প্রেসর থেকে ইভাপোরেটরে যাবে, সেই লাইনটা জাস্ট অন করছে, যেটা উনি দেখাচ্ছে। আর হচ্ছে উনি জাস্ট এগুলো অন করলো আর কি। এটা হচ্ছে ইভাপোরেটর আউটলেটটা অন করলো, সো ইনলেট আউটলেট অন, হি ইজ জাস্ট এক্সপ্লেনিং দিস থিংস। আচ্ছা, তারপর হচ্ছে সবগুলো অন করলে ওকে, সো that's a pretty cool
সিন আর কি। ওকে, সো দিস ইজ অন নাও, অ্যান্ড দ্য থিং ইজ উনি অনেক বেশি কথা বলতেছে এখানে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে ওভাবে তো Recording in progress. আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম রিডিং উনি নিছে বিভিন্ন টেম্পারেচার, প্রেসারের, যেগুলো যেগুলো পয়েন্টস বললাম, টি বললাম, ওগুলো সব আর কি একবারে নিবে। তারপর প্রেসার নিবে, কেটে কেটে দেখায়, নাথিং কমপ্লিকেটেড আর কি। এটা হচ্ছে যে কম্প্রেসর আউটলেট টেম্পারেচার, প্রেসার্স and all that. নেক্সট হচ্ছে সব মাপলো, তারপরে যেটা করবে যে ফ্লোটা চেঞ্জ করতেছে, দেখো বাল্বটা চেঞ্জ করবে। এটা চেঞ্জ করলে হচ্ছে কন্ডেন্সারের ফ্লো রেটটা চেঞ্জ হবে, কুলিং ওয়াটার ফ্লো রেট চেঞ্জ হবে। চেঞ্জ হলে তোমার হচ্ছে কি আবার সব রিডিং চেঞ্জ হবে। তারপর উনি হাবি যাবে অনেক কিছু বুঝাচ্ছিল, আচ্ছা নেক্সট আসি হচ্ছে আমরা পিছনে এই জিনিসটাই করবে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমরা একটা পিছনে একটু দেখি, সেটা হচ্ছে যে পিছনে আমাদের কম্প্রেসারটা এবং চার্জিং পয়েন্টটা। আচ্ছা, এটা হচ্ছে দেখো কম্প্রেসারটা, এই যে ব্ল্যাক জিনিসটা, দিস ইজ আ কম্প্রেসার। আর এই R141B হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট, ফ্রিয়ন, যেটা যেটা আমরা হচ্ছে গিয়ে সাইকেলের মধ্যে মুভ করাচ্ছি। এবং এটার চার্জিং পয়েন্ট হচ্ছে দিস পার্ট রাইট হিয়ার। সো দ্যাট উনি যে হাত দিয়ে দেখাইলো, দ্যাটস দ্য চার্জিং পয়েন্ট। তো এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ Recording in দেখলাম progress. আচ্ছা, কমপ্লিকেটেড না, আসলে দেখে মনে হয় অনেক কমপ্লিকেটেড। এটা একটা ল্যাব যেটা মনে হয় 1.5 বছর আগে স্যার নিয়ে গেছিল সামাদ খান আমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ,
তোমাদেরকে এটা দেখানোর জন্য মানে কোন ক্লাসে নিয়ে গেছিল এটা? ম্যাম 2-1 এর থার্মোডাইনামিক্স। বুঝাই দিয়েছিল উনি তখন? তার তো বলে দেওয়ার কথা। ম্যাম প্রায় 2 বছর আগের কথা তো। আচ্ছা যাই হোক, তো এক্সপেরিমেন্ট এখন আসলে কি আর করবা, ল্যাব গুলা যদি আমরা অফলাইন হইতো তাহলে ভালো হইতো। নিজে একটু নেড়ে চেড়ে দেখতাম। নেক্সট সেমেস্টারে আসবা তখন থিংস উইল বি ওপেন, তখন এই ল্যাব গুলো একটু ঘুরে ঘুরে দেখতে যায়। ভিডিওতে দেখছিলাম, তখন গিয়ে মিলাইও। আচ্ছা, এখন হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিজারে যেটা বললাম, আমরা কন্ডেন্সারের ফ্লো রেট চেঞ্জ করব। তারপরে আমরা সবটা ম্যাম কথা আবার কাটে আসতেছে। কথা কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে না ঠিক না। Recording stopped. Recording in progress. তোমরা এরা ম্যাম এখনো শোনা যাচ্ছে না, আটকে আটকে আসতেছে। আচ্ছা, এখন আসি আমরা কি কি রিডিং ক্যালকুলেশন করব আমরা। আমার কথা কি শুনতেছো সবাই? ম্যাডাম মাঝে কিছু শোনা যায় না এতক্ষণ। এই স্লাইড কি বুঝাইছিলাম, মানে শুনছিলা? না ম্যাম শোনা যায় না। ম্যাম কথা বোঝাই যাচ্ছিল না। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে তো? জি ম্যাম। আচ্ছা, এক্সপেরিমেন্টাল প্রসিজার যা দেখলা ওইটারই আমি জাস্ট সামারাইজ করলাম 2 লাইনে। সেটা হচ্ছে কন্ডেন্সার ফ্লো রেট আমরা চেঞ্জ করব, ওই যে ভালভ চেঞ্জ করলো, এবং ভালভ না ওটা কি বলে, ওটাকে রেগুলেটরটা চেঞ্জ করলো। আর তারপরে হচ্ছে ওটা চেঞ্জ করলে আমাদের এই সব রিডিং গুলো চেঞ্জ হবে, টেম্পারেচার, প্রেসার, এবং সেই রিডিং গুলাই আমরা নিব, নিয়ে কিছু ইভ্যালুয়েশন করবো। তো ম্যানুয়ালে আরো অনেকগুলা সিম্পল সিম্পল ক্যালকুলেশন কথা বলা বলা আছে। তো ওটা আসলে না বোঝার কিছু নাই। আমি হচ্ছে এই যে টেম্পারেচার ডিফারেন্স এই জিনিসটা একটু বুঝাই। আচ্ছা, ইভাপোরেটর আমি বলছি যে আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথমে ইভাপোরেটরটা খালি খেয়াল করি, কনডেন্সারটা না। এখানে পানি ঢুকতেছে, বের হচ্ছে, এবং সে ইন দ্য প্রসেস হিট এক্সচেঞ্জ করতেছে কার সাথে? রেফ্রিজারেন্টের সাথে। So this is a heat exchanger. Whenever one fluid gives up its heat and another fluid takes it, this is a heat exchanger. এখন একটা হিট এক্সচেঞ্জারে আমরা হচ্ছে we measure something called heat transfer coefficient. এটা তো পড়ে আসছে, overall heat transfer coefficient, right? জি ম্যাম। আচ্ছা, ওকে, গুড। সো দিস ইজ হোয়াট উই আর গোইং টু মেজার। প্রথমে আমরা মাপবো যে কতটুকু হিট ইভাপোরেটর নিচে, কুলিং ফ্লুইড নিচে বা দিছে। সো ইভাপোরেটরে ইট উইল রিলিজ হিট, কন্ডেন্সারে ইট উইল অ্যাবজর্ব হিট। তো এটা তোমাদের বোঝার কথা, তো আমি বারবার কথা বলবো না, আর আমার কনফিউশন লেগে যায় কথা বলতে গিয়ে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে মাপবো? এটা হচ্ছে আমরা ফ্লো রেট জানি, কতটুকু পানি পাঠাচ্ছি সেটা জানি, ও সিপি জানি, এবং আমরা যে টেম্পারেচার মাপতেছি ওই টেম্পারেচার ডিফারেন্সটা জানি। তাহলে আমরা জানতেছি কতটুকু হিট ট্রান্সফার হয়েছে। এখন আমাদের দরকার যে এই যে ইভাপোরেটর এবং কন্ডেন্সার, ওদের হচ্ছে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা মাপবো। এটার ফর্মুলা হচ্ছে
এরিয়া অফ হিট ট্রান্সফার, এবং এই হিট ট্রান্সফার এরিয়া হচ্ছে এই যে টোটাল কয়েলের এরিয়াটা টু কয়েল এরিয়া, এবং এটা দেওয়া আছে আমাদের ম্যানুয়ালে, এবং সামথিং কল ডেল্টা টি এলএমটিডি। এলএমটিডি কেন, ডেল্টা টি কেন না, সিম্পল ডেল্টা টি কেন না? এই এলএমটিডি মানে হচ্ছে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। এই জিনিসটা খেয়াল করো, এটা ক্লাস করবো। তো এটা তুমি হিট এক্সচেঞ্জার পাথ লেন্থ চিন্তা করো, মানে শুরু থেকে হিট এক্সচেঞ্জ যেখানে শুরু হলো টু দ্য পয়েন্ট ওয়্যার ইট এন্ডস। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইজ একটা ফ্লুইড আছে, এই ডায়াগ্রামটা এরকম থাকে, ফর দিস কেস ডায়াগ্রামটা এরকম। এটা হচ্ছে রেফ্রিজারেন্ট, ওর ইনলেট টেম্পারেচার ও স্যাচুরেশন টেম্পারেচার ঢুকে, আউটলেটে ও স্যাচুরেশন টেম্পারেচার থাকে, যেহেতু আমরা ধরে নিয়েছি কোনো ওখানে ডায়াগ্রামটা আমাদের টেম্পারেচার প্রোফাইল বুঝাচ্ছে যে একটা লিকুইডের টেম্পারেচার প্রোফাইলটা এরকম, আরেকটার কিরকম, আরেকটা হচ্ছে দেখো ইনলেটে সে এটা যদি ইভাপোরেটর চিন্তা করি, it absorbs, releases heat. Okay, so inlet this is the water temperature, এবং আউটলেটে তার টেম্পারেচারটা কমে যায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে দেখো দুইটা এন্ডে, প্রত্যেকটা এন্ডে কিন্তু টেম্পারেচার ডিফারেন্সটা ডিফারেন্ট। এখানে একটা ডেল্টা টি বিটুইন দ্য টু ফ্লুইডস, এখানে আরেকটা ডেল্টা টি, ওর নিজের ডেল্টা টি আমি বলতেছি না। হিট এক্সচেঞ্জে আমরা চিন্তা করব একটা ফ্লুইড এবং আরেকটা ফ্লুইডের মধ্যেকার টেম্পারেচার ডিফারেন্সটা, দ্যাট গভর্নস হিট ট্রান্সফার রেট বিটুইন দেম। সো ডেল্টা টি যেহেতু along the heat exchanger it changes, আমরা হচ্ছে একটা মিন টেম্পারেচার ডিফারেন্সের চিন্তা করি, এটাকে বলে ডেল্টা টি এলএমটিডি। এবং এটা আরো ইন ডেপথে পড়বা যখন হিট এক্সচেঞ্জার ফর্মুলা আছে, তুমি এই এন্ডের চিন্তা করবা মাইনাস হ্যালো, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। বুঝছো আমি কি বললাম এতক্ষণ? কিছু শোনা যায়নি মাঝখানে। ইয়াল্লা, এটা যে বলছি যে টেম্পারেচার প্রোফাইল, এটা শুনো নাই? ম্যাম টেম্পারেচার প্রোফাইল শোনা যাচ্ছে এই পর্যন্ত। এলএমটিডি শুনো নাই? না ম্যাম। আচ্ছা, আহ কেন যে সমস্যা করতেছে, আচ্ছা যেটা হচ্ছে যে খেয়াল ম্যাডাম সমস্যা করতেছে আবার। টেম্পারেচার আমাদের ডিসক্রাইব করতে করবো সো দ্যাট। আচ্ছা, এখন এখন কি ম্যাম অবস্থা? হ্যাঁ, ম্যাম এতক্ষণ কিছু শুনি না ম্যাম। হ্যালো, ম্যাম কিছু শোনা যায়নি এতক্ষণ। ম্যাম কোনো কিছু শুনতে পাইনি এতক্ষণ।
হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ মিস, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এলএমটিডিটা হচ্ছে এই যে আমাদের চেঞ্জিং ডিফারেন্স ইন টেম্পারেচার, এটাকে কোয়ান্টিফাই করার জন্য এটা একটা অ্যাভারেজ, আমরা অ্যাভারেজ ডেল্টা টি চাই। হ্যাঁ, এখন অ্যাভারেজ ডেল্টা টি আমরা সিম্পল অ্যাভারেজ নিলে হবে না, অ্যারিথমেটিক অ্যাভারেজ, মিন অ্যাভারেজ, কারণ আমাদের থ্রু আউট দ্য পাথ ডেল্টা টি চেঞ্জ হচ্ছে। আরো ইনডেপথে পড়বা, আমি জাস্ট সিম্পলি বলে দেই। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি, এটা হচ্ছে ঠিক ইনলেট পয়েন্টের যে ডিফারেন্সটা ডেল্টা টি ইনলেট মাইনাস ঠিক আউটলেটের যে ডেল্টা টি, এটা দেখার দরকার নেই, ডিভাইডেড বাই লন অফ ডেল্টা টি ইনলেট ডেল্টা টি আউটলেট। ওকে, তাহলে তুমি হচ্ছে কনডেন্সড লিকুইডের যে টেম্পারেচারটা থাকবে এটা হচ্ছে কি টি স্যাট, এবং তোমার ওয়াটারের যে ইনলেট আউটলেটের টেম্পারেচার সেটা থেকে তুমি ডেল্টা টি ইন এবং ডেল্টা টি আউট বের করবা, বের করে হচ্ছে তুমি ডেল্টা টি এলএমটিডি বের করবা। ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম রেফ্রিজারেন্টের জন্য যে টি হ্যাঁ, সেটটা বলো। লিখছেন ওটা কি একটা হরাইজন্টাল লাইন? হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা তো হ্যাঁ। আর কে জানি কি বলতেছিলা? ম্যাম এখানে কি আমরা প্যারালাল ফ্লো কনসিডার করছি না, কাউন্টার কারেন্ট ফ্লো, হিট ট্রান্সফারের যে প্রোফাইলটা? ম্যাম শোনা যায় না এই কথা। Recording stopped. Recording in progress. আচ্ছা, আমার কানেকশন ঝামেলা করতেছে। কে জানে প্রশ্ন করতেছিল? দিহান মনে হয়, কি বলতেছিল বলো তো? ম্যাম এখানে যে আমরা মানে টেম্পারেচার প্রোফাইলটা ড্র করছি, এখানে আমরা প্যারালাল ফ্লো কনসিডার করলাম হিট ট্রান্সফারে, নাকি হচ্ছে মানে কাউন্টার কারেন্ট? এটা দেখো টি স্যাট তো এটা কাউন্টার কারেন্ট, আই মিন অ্যারেঞ্জমেন্টটা কাউন্টার কারেন্ট, বাট এটা হচ্ছে যেহেতু তোমার তুমি যদি স্যাচুরেটেড লিকুইড নাও ইট ডাজন্ট ম্যাটার, এটা কাউন্টার কারেন্ট। আর কারেন্ট তো নাই, ও তো তোমার ও তো এখানে বসে আছে জিনিসটা, মানে লিকুইডটা তো এখানে কনফাইন্ড, সো ইট ডাজন্ট ম্যাটার আসলে। এর জন্য ম্যাম হচ্ছে মানে লনের একটু উল্টাপাল্টা করলে তো আবার ঝামেলা হয়ে যাবে এলএমটিডির মানটা। না না, চেঞ্জ হবে না তো, তোমার তো কিভাবে চেঞ্জ হবে? তোমার তো এটা যদি চেঞ্জ হয়, তোমার এই এই দুইটাও তো চেঞ্জ হয়, ওভারঅল সেম থাকে না। তুমি কি বলতেছো যে ম্যাম কাউন্টার কারেন্ট হলে ম্যাম এক ধরনের এলএমটিডি আসবে আর প্যারালাল হলে আরেক ধরনের আসবে। তুমি এখানে চিন্তা করবে, এটা আসলে ওভাবে বলা যাচ্ছে না এটা কাউন্টার কারেন্ট না কো কারেন্ট, কারণ এটা তোমার ফ্লো করতেছে না। তো এখানে তুমি কাউন্টার কারেন্ট ধরে করো। আচ্ছা ম্যাম নেক্সট আসি হচ্ছে, হ্যাঁ বলো। ম্যাম আমি ওই বলো। এটা শুনতে পাইনি, রেফ্রিজারেন্টের টি সেট ওটা কি হরাইজন্টাল লাইন? হ্যাঁ হ্যাঁ, এটা হরিজন্টাল লাইন। ম্যাম হিট ট্রান্সফার হইলে তো টেম্পারেচারটা বেড়ে যাবে না? না না, তোমার তো ও তো সেন্সিবল হিট ছাড়তেছে না, ও তো লেটেন্ট হিট ছাড়তেছে, আচ্ছা ও জি ম্যাম। টেম্পারেচার সেম থাকবে। আচ্ছা, তো এগুলা ক্যালকুলেশন করার পরে ক্যালকুলেট করবা সিওপি বের করবা ইউজিং কিউসি বাই ওয়ার্ক ইনপুট, বের করতে পারবা ওয়ার্ক ইনপুট কিভাবে আসে। আর হচ্ছে সিওপি আইডিয়াল, যেটা এটা আমরা চিন্তা করব যে থার্মোডাইনামিক্স আইডিয়া থেকে যে কিউসি বাই কিউএইচ ইজ ইকুয়াল টু টিসি বাই টিএইচ। এই আইডিয়াটা ইউজ করে তুমি হচ্ছে আইডিয়ালটা বের করবে, সিওপি আইডিয়াল বের করে জাস্ট কম্পেয়ার করবে।
ওকে, মানে উই নো দ্যাট দিস ইজ ভ্যালিড, সো জাস্ট এই রেশিওর মধ্যে টিসির এবং টিএইচ এর সাম কম্বিনেশন বসায় বের করবা সিপিআই কে। আই এম লিভিং ইট আপ টু ইউ টু ফিগার দিস আউট। আচ্ছা, তো আর বাদ বাকি তো ক্যালকুলেশন যা আছে দেখাবা এখানে। আমাদের এক্সপেরিমেন্টের পার্ট মোটামুটি শেষ। কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, আমার কথা কি আবার কেটে যাচ্ছে? না ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে এক্সপেরিমেন্ট নিয়ে? না ম্যাম। আচ্ছা, এখন আসি হচ্ছে হ্যাঁ, রিপোর্ট টপিক। রিপোর্টে আসতেছি, রিপোর্টের নিয়মটা একটু ডিফারেন্ট হবে। ক্যালকুলেশন এন্ড গ্রাফ সব দিবা। হ্যাঁ, গ্রাফ হচ্ছে গিয়ে এখানে দেখো, তোমরা যখন গ্রাফ আঁকো ইটস আপ টু ইউ তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে চাও। তুমি যদি একটা গ্রাফে সব দিতে চাও, again it all depends on how you want to best show your data, so try to learn that how you want to represent the data. It's all up to you. Next হচ্ছে গিয়ে but make sure that r square and those things are there. যদি খুব complicated r square values আসে then you can avoid it, but best practice is to include it. So include it. তারপর হচ্ছে লাইক আই সেড সিওপি মাপবা, মানে ক্যালকুলেট করবা। থিওরেটিক্যাল গ্রাফস গুলা দিয়ে একটু কম্পেয়ার করতে পারো, তারপর রিলেশনশিপস গুলার সাথে ডিসকাস করতে পারো যে অ্যাকচুয়ালি এত বাজে আসতেছে কেন বা ডেটা এরকম আসতেছে কেন। এবং ডিসকাশন করবা ইন টার্মস অফ থার্মোডাইনামিক্স, ইন টার্মস অফ দ্য পারফরমেন্স ফ্যাক্টরস। একটু কোরিলেট করার চেষ্টা করো যে থার্মোডাইনামিক্স এর সাথে আসলে ভ্যালিড কিনা ইওর রেজাল্টস, এবং ডিসক্রিপেন্সিস ডিসকাস করবা অফকোর্স। সো থিং ইজ এই এক্সপেরিমেন্টের ডেটা খুবই উল্টাপাল্টা আসে, সো দেয়ার আর লটস অফ নন আইডিয়ালিটিস। এখন আসি যে রিপোর্ট গুলো হবে, যেহেতু আমার কাছে একটাই ডেটা সেট, there is no point in making 60 reports, so the normal reports will be group reports. Okay, যে যার গ্রুপে একটা করে নর্মাল রিপোর্ট দিবা, এক একজন এক একটা পার্ট করবা। এখন ব্যাপার হয়ে গেছে যে কেউ কারো কারো ফর্মাল রিপোর্টও পড়ে গেছে এর মধ্যে, তো যাদের ফর্মাল রিপোর্ট তাদেরকে বলবো যে তুমি নর্মাল রিপোর্টে একটা পোর্শন কন্ট্রিবিউট করবা এবং নর্মাল রিপোর্টে তোমার নাম ইনক্লুডেড থাকবে। প্লাস হচ্ছে তুমি তোমার ফর্মাল রিপোর্ট যেহেতু দিতেই হবে তুমি একটা দিবা, এবং সেটাতে হচ্ছে তুমি নিজের ড্রয়িং এবং একটু থিওরি তো অবভিয়াসলি থাকবে, সো ইনক্লুড অল দ্য থিওরি, এবং তুমি একটু ডিটেইল ডিসকাশন ইনক্লুড করবা। সো দ্যাটস হাউ ইয়োর ফর্মাল রিপোর্ট উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল রিপোর্ট। আমি কি বুঝাইতে পারছি? কয়জন করে বললেন গ্রুপ করে নরমাল রিপোর্ট করব? তোমাদের নর্মাল গ্রুপ আছে না একটা ল্যাবের গ্রুপ? হ্যাঁ, ওই গ্রুপই। আর হ্যাঁ, তোমার যে ফর্মাল লিখবা তুমি হচ্ছে নর্মাল রিপোর্ট থেকে ডেটা তারপর রেজাল্ট নিতে পারো। তুমি যে এগুলা নিচ্ছ এটার বিনিময়ে তুমি হচ্ছে একটা কাজ করে দিবে নর্মাল রিপোর্টে, ঠিক আছে? আচ্ছা, শেষ আসলে ক্লাস। ম্যাম, যে ফর্মাল লিখবে ও আমাদের নরমালের সবার ড্রয়িং করে দিলে কি ড্রয়িং করে দিবে নাকি? এটা ওর ইচ্ছা, তোমাদের ইচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, না ঠিক আছে ম্যাম। বাকি রিপোর্টগুলো এইভাবে হলে ভালো হতো। ম্যাম, ফর্মালের ব্যাপারটা ক্লিয়ার হয় না, একটু আরেকবার বললে ভালো ছিল। ফর্মাল যার, সে হচ্ছে নর্মাল রিপোর্টে একটা পোর্শন কন্ট্রিবিউট করবে। এখন তোমাদের গ্রুপের ইচ্ছা তুমি ওকে দিয়ে কোন কাজ করাবা, তো সে একটা পোর্শন কমপ্লিট করবে, এবং তোমরা যে নাম ওয়ার্কলোড দিবা তখন হচ্ছে কি লিখবা যে কে কোন কাজ করছে এবং তার নামও ইনক্লুডেড থাকবে। সে যখন ফর্মাল দিবে, ফর্মালে হচ্ছে সে নর্মাল, ওকে আই নো দিস সাউন্ডস কনফিউজিং, ফর্মালে হচ্ছে সে নর্মালের সব রেজাল্ট দিবে, প্লাস হচ্ছে তার নিজের ড্রয়িং থাকবে, নিজের থিওরি থাকবে, এবং একটা ডিসকাশনটা আরো ডিটেইল থাকবে। নর্মাল রিপোর্টের চেয়ে একটু ডিটেইল থাকবে। আমি কি বুঝাইতে পারছি? ম্যাম, কে সাবমিট করবে আমাদের পক্ষ থেকে? এটা তো তোমার ইচ্ছা, মানে আচ্ছা রোল যে যার রোলটা প্রথমে আসে সে সাবমিট করলে ভালো হয়, আমার জন্য সুবিধা। হ্যাঁ, থ্যাংক ইউ ফর আস্কিং। আচ্ছা, আর
আর কোনো কোয়েশ্চেন আছে? আরেকটা জিনিস বলে রাখি, এই যে কন্ডেন্সারের এসব ব্যাপার স্যাপার যে ফ্লো রেটের সাথে কিভাবে চেঞ্জ হয়, এগুলো অনেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তো দেখবা যে ইটস আ বিট কনফিউজিং, খুব বাড়ানো যায় না কমানো যায় না, এবং তুমি দেখবা অনেক এক্সপেরিমেন্টও এটা নিয়ে করা হয়েছে, বিকজ ফর সাম রিজন ইন্ডাস্ট্রিয়াল কুলিং সিস্টেম ইজ এ হিউজ কনসার্ন, এবং দেয়ার আর লটস অফ এক্সপেরিমেন্ট সিমুলেশন স্টাডিজ। তো ওগুলা নিয়ে এত বেশি যদি যত ঘাটাবা ততই কনফিউশন বাড়বে, বিকজ ম্যাথ ট্রান্সফারও পড়ো নাই তোমরা, ম্যাথ ট্রান্সফার 2 যেটা। সো ট্রাই টু কিপ ইট লিমিটেড, এত কনফিউজ হওয়ার দরকার নাই। সিম্পলি যা রেজাল্ট আসছে, discuss it in from the perspectives of thermodynamics. That would be it. আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, তাহলে আমরা আজকে পরীক্ষা একটা দিব 2 আর 7 এর উপর। আমি ডেটা দিয়ে দিব, এবং কি বলে ভিডিও দিয়ে দিব। আর ক্যালকুলেশনের যদি কোনো কোয়েরি থাকে ইউ ক্যান আস্ক লেটার। এবং হচ্ছে আরেকটা একটা পয়েন্ট ছিল যেটা আমি একটু ক্লারিফিকেশন দিয়ে দিব না গ্রুপে, টিমসে। ওকে দেন, টিমসে আমি তাহলে পরীক্ষাটা দিচ্ছি, পরীক্ষার যে অ্যাসাইনমেন্টটা। Recording stopped. আচ্ছা, তোমরা টিমসে যাও। টাইম হচ্ছে